গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে যেহেতু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, আর শুক্রবার মানেই আপনার আমার সবার প্রিয় আরিফ ভাইয়ের রাত। হ্যাঁ, আজকে অনেকদিন পর আপনাদের অনুরোধে আরিফ ভাইয়ের লেখা ইয়াসিন হুজুরের একটি দুর্দান্ত ঘটনা নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। শুধু এতটুকুই বলবো, আজকের ঘটনাটা আপনাদের মাইন্ডে একদম সেট হয়ে থাকবে আগামী কয়েক ঘন্টা। আগামী কয়েক ঘন্টা এই ঘটনার রেশ আপনাদের মাথায় থেকেই যাবে। এতটা দুর্দান্ত ভয়ঙ্কর সুন্দর একটা ঘটনা আরিফ ভাই আজকে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই শো করে দেব। তো বন্ধুগণ, এখন আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, এবার সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের লেখা ইয়াসিন হুজুরের আজকের ঘটনায়। চলুন তাহলে ঘটনাটি শুনে আসি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, দীর্ঘ একটা লম্বা সময় পর ফাইনালি আজ আপনাদের বলা কথায় নিয়ে হাজির হলাম সকলের পছন্দের ইয়াসিন হুজুরের ঘটনা। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি অনেক বেশি ডার্ক একটা ঘটনা। আজকের ঘটনায় আপনারা শুনতে চলেছেন ইয়াসিন হুজুর ও হামজা জিনের সাথে বামন জিনেদের নিয়ে একটি দুর্দান্ত ঘটনা। আশা করি আজকের ঘটনাটি সকলে পূর্বের ন্যায় অনেক বেশি উপভোগ করবেন। সুতরাং আজকের ঘটনাটি শোনার আগে সকলে কানে ইয়ারফোন লাগিয়ে ঘরের আলো বন্ধ করে শুনতে থাকুন ইয়াসিন হুজুরের অসাধারণ আরও একটি ঘটনা। অনেক সময় নষ্ট করে ফেললাম, এখন চলে যাচ্ছি ঘটনায়। হয়ে যাচ্ছি আমি ইয়াসিন হুজুর। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আজকের এই ঘটনাটি আসলে তেমন কিছু হওয়ার মতো ছিল না, কিন্তু এটি কেন এরকম হলো তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। আমি একটা ব্যাখ্যা বের করেছি, তা কতটুকু সামঞ্জস্য হয় তা আমার জানা নেই। আমি যেটা ব্যাখ্যা করেছি সেটা হলো, হয়তো শক্তি থাকলেই যে কোনো কিছু তার নিজেকে অহংকার বানিয়ে ফেলে। যেমন মানুষ কেউ করে টাকার অহংকার, আবার কেউ করে শক্তির কথায় আরেকটি ব্যাখ্যা আসে, তা হলো সকলে হয়তো বাঘ দেখেছেন, আর সকলে অবগতও আছেন বাঘের অনেক শক্তি, আর সেজন্যই সে সবসময় নিজেকে সব জায়গায় দাম্ভিকতার সহিত উপস্থাপন করে, আর দুর্বলদের ওপর তার শক্তির প্রভাব খাটায়। হয়তো এইসব কথার কোনো মানে পাচ্ছেন না। ঘটনা শুরু হলে সব জানতে পারবেন। চলেন ঘটনায় চলে যাই। এই সমস্যাটি বাহিরের কারো সাথে ঘটা ঘটনা না, এটা আমাদের পারিবারিকভাবে ঘটা একটি ঘটনা। আমাদের বাড়িতে তেমন কেউ থাকতো না, শুধু আমার মা আর আমার ছোট একটি ভাই, যা নবজাতক, আর পাশে ছিল আরেকটি ঘর যেখানে আমার একমাত্র চাচা থাকতেন। তারও একটা ছোট্ট বাচ্চা ছিল, সেও হয়েছে আমার ভাইয়ের 7 মাস আগে। আর আমার দাদা অনেক আগেই মারা গেছে। দাদি জীবিত থাকায় দাদি
যখন যার ঘরে ভালো লাগতো সেখানেই থাকতেন। কারণ আমরাও চাইতাম দাদি আমাদের ঘরে থাকুক, চাচাও চাইতেন দাদি তার ঘরে থাকুক। তাই দাদি বলে দিয়েছে, আমার যার ঘরে ভালো লাগবে আমি তার ঘরেই থাকবো। আর বিশেষ করে দাদি আমাদের ঘরে বেশি থাকতেন, কারণ আমি আর বাবা যেহেতু বাইরে থাকতাম, মা একা থাকায় দাদি মায়ের সাথেই রাতে থাকতেন। আর বড় কথা হলো, আমাদের বাড়িতে শুধু 2টি ঘর ছিল। সে ঘরগুলো একই বাউন্ডারির ভেতরেই ছিল। আর 2 ঘরের মাঝে 5 থেকে 7 হাতের একটা গ্যাপ ছিল। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঘরের সামনে দিয়ে একটি রাস্তা গেছে, যা কাঁচামাটির রাস্তা ছিল। আর ঘরের পেছন দিয়ে 10-15 হাত পেছন দিয়ে একটা পাকা রাস্তা গিয়েছে। সে পাকা রাস্তার ওই পারে এক জমি পরেই ছিল একটা শ্মশান ঘাট। তো কিছুদিন আগে ওইখানে একটা বেওয়ারিশ লাশ পোড়ানো হয়। সে লাশটি কোথাকার তা কেউ বলতে পারেনি। আর লাশটি পাওয়া গিয়েছিল আমাদের গ্রাম থেকে কিছু দূরে থাকা একটা নদীর পাড়ে। পুলিশরা ধারণা করেছিল লাশটিকে কেউ মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, কিন্তু লাশটির শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। আর পুলিশ অনেক খোঁজ লাগানোর চেষ্টা করেছে, কিন্তু অনেক খোঁজ করেও সেই লাশটির কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন পুলিশ পোস্টমর্টেম রিপোর্টের দ্বারা বোঝা যায় এই লোকটি হিন্দু ছিল, আর সেই জন্য তাকে এই শ্মশানে দাহ করা হয়। কিন্তু তারপর থেকেই শুরু হয় এই সমস্যা। তো সেই অপরিচিত লোকটির দাহ করার পর বেশ কিছুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তার 5 থেকে 7 দিন পর থেকে শুরু হয় এই সমস্যাটি। হঠাৎ বাড়ির চালে রাত হলেই কেউ ঢিল ছোড়া শুরু করে। তখন প্রথম বাড়ির সকলে ভেবেছে হয়তো কোনো ছেলে পেলে আম চুরি করতে এসেছে, যেহেতু সেই সময় আমের সিজন ছিল। তখন আমার আম্মাজান কিছুই বলতো না। আমার চাচা বের হয়ে সুন্দরভাবে বলতো, কে কে গাছে ঢিল দিচ্ছ? এরকমটা করো না, বাড়িতে ছোট বাচ্চারা আছে। তোমাদের এরকমটার জন্য ওরা ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়, সারা রাত ভয় পেয়ে ঘুমাতে পারে না। তোমরা লাগলে এমনিতেই এসো, আম পেড়ে নিয়ে যাও, কিন্তু এরকমটা করো না। এরপর সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো সেদিন রাতে আর কিছুই হয়নি। পরের দিন সকালে আমার ভাই ও চাচাতো ভাই সারাদিন প্রচুর কান্না করে। তখন আমার চাচা ও আমার মা ওদের দোয়া পরে ফু দিলে কিছু সময় ভালো থাকে, এরপর তারা আবারও কান্না শুরু করত। তখন আমার চাচা নিজেও একজন আলেম হওয়ায় তিনি ওদের সুরক্ষার জন্য 2টা তাবিজ বানিয়ে একটি আমার ভাই ও আরেকটি আমার চাচাতো ভাইয়ের হাতে বেঁধে দেন। এরপর ওদের সমস্যাটা একটু কমে। তো এভাবে দিন কেটে যায়, রাত হয়। আর ঠিক আগের দিনের মতোই রাত গভীর হওয়ার সাথে সাথে আমার ভাই সেই আগের রাতের মতোই চিৎকার করে কান্না করতে শুরু করে। তখন আমার চাচা আমাদের ঘরের সামনে এসে বলে, ভাবি, বাবু আবার কান্না করলো কেন? তখন মা বলে, জি ভাই, আবার কান্না শুরু করলো। তখন চাচা বলে, আমার ছেলেটাও কান্না শুরু করেছে, এমন হচ্ছে কেন বুঝলাম না। ঠিক তার কিছু সময়ের মাঝে আবার চালে ঢিল আসতে শুরু করলো, কিন্তু সেই ঢিল গতকালের চেয়ে আরো জোরে জোরে শুরু হয়েছে। তখন আমার চাচা ভয়ে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে নেয়, কারণ সেই ঢিলগুলো আকারে অনেক বড় ছিল। কারো মাথায় পড়লে সে গুরুতর আহত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। তখন চাচা ঘর থেকে জোরে জোরে বলে, আপনারা আবার এসেছেন? আপনাদের গতকাল বললাম আপনারা যদি আম পেড়ে নিতে চান তবে এমনিতেই নেন, আমি তো আপনাদের নিতে মানা করিনি, তাহলে কেন এমন ঢিল ছুড়ছেন? আমাদের বাড়িতে ছোট 2টা বাচ্চা আছে, ওরা ভয় পায়, দয়া করে এমনটা করবেন না। এদিকে সেই সময় আমার দাদি ঘরের ভেতর থেকে বলে, এই কারা তোরা রে? তোদের বাড়ি কোথায়? কার ছেলে পেলে তোরা? এদিকে 2জন মানুষ এত কিছু বলে যাচ্ছে, কিন্তু অপর দিক থেকে কোনো সাড়াই পাওয়া যাচ্ছিল না। কিন্তু অগণিত ঢিল বাড়ির চালে আসতেই থাকে। তখন আমার চাচা সেই রাতে আর ঘর থেকে বেরোয় না। আর কিছু সময় পর
আগের দিনের মতো একটা সময় ঢিল পড়া বন্ধ হয়ে যায়। এদিকে আমাদের বাড়ির দুইটা বাচ্চা কান্না করেই চলেছে। সারা রাত আমার মা ও চাচি দুইজনকে থামানোর অক্লান্ত চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তারা কোনো ক্রমেই থামছিল না। এভাবে রাত পেরিয়ে প্রায় ফজরের ওয়াক্ত হয়ে আসে, আর ফজরের আজানের ধ্বনি ভেসে আসতেই আমার ভাই ও আমার চাচাতো ভাই কান্না করা থামায়। আর তখন মা ও চাচি ওদের ঘুম পাড়িয়ে ফজরের নামাজ আদায় করে নেয়। তারাও কিছু সময়ের পর চোখ বন্ধ করে, কারণ ওদের জন্য তারাও সারা রাত জাগ্রত থেকেছে। কিন্তু সকাল ঠিক 10টার পর থেকে তারা আবারও কান্না শুরু করতে থাকে। এভাবে চলতেই থাকে ওদের কান্না। অনেক ঝাড়ফুঁক করেও ওদের কান্না বন্ধ করা যাচ্ছিল না। তখন চাচা যায় আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে, আর তার কাছে যে সব ঘটনা খুলে বললে তিনি সেদিন বাড়িতে আসেন। এরপর বাবুদের ভালো করে রুকাইয়া করে, তারপর ওদেরকে জমজমের পানি খাইয়ে দেয়। তারপর চাচার দেয়া তাবিজ খুলে তিনি দুইটা নতুন তাবিজ দেয়। এরপর ওদের কান্না সেদিনের মতো থামে। সারাদিন আর কোনো সমস্যা হয় না, কিন্তু আবার রাত হলেই চালে ঢিল পড়া শুরু হয়। কিন্তু সেদিন ঢিল পড়ার আগে বাবুরা কান্না করেনি, কিন্তু ঢিল পড়ার আওয়াজে সে রাতে ওরা কান্না করতে শুরু করে। কিন্তু আগের দিনের চেয়ে ঢিলের পরিমাণ কয়েক গুণ যেন আজ বেড়ে গিয়েছে। আর এক প্রকার মনেই হতে থাকে ওরা এখন তো আম পাড়তে ঢিল দিচ্ছে না, মনে হয় কিছু একটার জন্য রাগান্বিত হয়ে ঢিল দিতেছে। ওরা ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তখন আমার চাচা বুঝতে পারে না কে বা কারা এমনটা করছে, আর কেনই করছে। কারণ কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। সকলে আমাদের বাড়ির সবাইকে অনেক বেশি সম্মান করে এবং ভালোবাসে। তাহলে এমনটা করছে কে? আর এরকমটার জন্য বাড়ির এই দুইটা বাচ্চা অসুস্থ হতে শুরু করে। সেদিনও ফজরের কিছু সময় আগে ঢিল আসা বন্ধ হয়ে যায়, আর একটা সময় ওরাও শান্ত হয়ে যায়। এরকম ভাবে ভয়াবহতার সাথে আমাদের পরিবারের রাত কাটতে থাকে। এদিকে বেশ কয়েকদিন থেকে আমার বাবা মাদ্রাসার কাজের চাপে বাড়িতে যেতে পারছিল না, আর এই বিষয়ে চাচাও কোনো খোঁজ দেয়নি। এরপর দিন চাচা গ্রামের মুরব্বী সহ কিছু লোকদের একত্রিত করে আমাদের বাড়িতে ঘটে যাওয়ার সকল ঘটনা বলে। কিন্তু তারা বলে, আপনাদের পরিবারের সাথে এমনটা কে করবে? এটা কেউ করার কথা না তো। এরপরও আপনি যেহেতু বলেছেন, এর জন্য আমরা সকলে আমাদের ছেলেপুলেদের ডেকে জিজ্ঞেস করছি। তখন তারা গ্রামের যুবক ছেলেদেরকে খবর পাঠায়। তখন তারা আসলে মুরব্বীরা বলে, তোমরা কি ইসা হুজুরের বাড়িতে রাতে ঢিল দাও? তখন তারা বলে, আমরা কেন শুধু শুধু ইসা হুজুরের বাড়িতে ঢিল দেব? তখন আমার চাচা বলে, যদি আম পাড়ার জন্য ঢিল দিয়ে থাকো তবে এমনিতেই পেরে নিয়ে যেও। ঢিল ছুড়লে আমাদের বাড়িতে দুইটা বাচ্চা আছে, ওরা ভয়ে সারা রাত কান্না করে, আর কয়েকদিন এমনটা চলায় ওরা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তখন ছেলেরা বলে, আশফাক চাচা, আপনি এটা কি বললেন? আজ অবধি আপনাদের বাড়ির কিংবা কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে কিছু চাইলে আপনারা মানা করেন না, খুশি মনে দেন। তাহলে আমরা আপনাদেরকে বিরক্ত করব এমনটা ভাবলেন কি করে? তখন আমার চাচা বলে, আমারও একই কথা। তোমাদের আম খেতে মন চাইলে দিনের বেলায় এসে সব আম পেড়ে নিয়ে গেলেও আমি কিছু বলবো না। তাহলে কেন রাতে তোমরা এমনটা করবে? আর তোমরা তো তেমন ছেলেও না। তখন ওরা বলে, চাচা, আজ রাতে তাহলে আমরা পাহারা দেব। কারা এমনটা করছে তা আজ দেখা যাবে। তখন চাচা বলে, ঠিক আছে, তোমরা যেমনটা ভালো মনে করো তেমনটাই করো। এরপর আমার চাচা বাড়িতে চলে আসে। তখন বাড়ি এসে আমার চাচা নিজেই নিজে বলে, আচ্ছা, আম গাছটা একটু দেখি তো। ওরা এত ঢিল মারলো কিন্তু আম পড়ার কোনো শব্দ পেলাম না। তখন আমার চাচা আম গাছের কাছে যেয়ে দেখে আম গাছের সব আম একদম ঠিকঠাক আছে, কোনো আম পাড়া হয়নি। আর যে পরিমাণ ঢিল ছোড়া হয়েছে এতে আম তো দূরের কথা, গাছের পাতাও ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে গাছটি পুরো অক্ষত অবস্থায় আছে। তখনকার মতো আমার চাচা অনেক ক্লান্ত থাকায় কিছু সময়ের জন্য যে ঘুমিয়ে পড়ে, কারণ বিগত কয়েকদিন রাত থেকে ওনার চোখে ঘুম নেই। তো এরকমটা ভাবে রাত হয়ে যায়।
আর রাত হতেই পাড়ার সব ছেলেপেলেরা এসে হাজির হয়, কারণ ওরা বলেছিল আজ রাতে ওরা পাহারা দেবে। তখন আমার চাচা ওদেরকে নাস্তা দেয়, আর ওরাও খেয়ে বাড়ির গেটের দিকে যেয়ে গল্প করতে শুরু করে, আর আমাদের বলে দেয় আপনারা নিশ্চিন্তে ঘুমান। তখন আমার চাচা ও বাড়ির সকলে ওদের ভরসায় শুয়ে পড়ে, আর মনে করেন আজ হয়তো কিছু হবে না, কারণ আজ ওরা পাহারা দিচ্ছে। কিন্তু তখনও আমার চাচা ও বাড়ির সবার মাথায় ধরেনি এটি কোনো সাধারণ সমস্যা নয়। সেই রাতে ঘুমানোর পর হঠাৎ রাতে একটা মুহূর্ত এসে আবার চালে ঢিল আসতে শুরু করে, কিন্তু কোথা থেকে ঢিল আসছে তার কোনো হদিস নেই। তখন পাড়ার ছেলেরা জোরে জোরে বলতে থাকে, এই কোন শালারা ঢিল ছুড়ছিস, সামনে আয়। এইসব বলতে বলতে তারা কাঁচা রাস্তা দিয়ে ঘুরে পিছনের পাকা রাস্তার দিকে যায়। ওরা মনে করেছে পিছন থেকে ঢিল আসছে, কারণ সামনে তো ওরাই বসেছিল। কিন্তু সেখানে যেয়ে দেখে পিছনেও কেউ নেই, কিন্তু এরপরও ঢিল পড়তেই থাকে। তখন ওরা বলে ঢিল আসছে কোথা থেকে। তখন ওরা ভাবে হয়তো এই ছেলেগুলো হয়তো আবার অন্য দিকে যেয়ে ঘুরে সামনের দিকে গেছে। তখন ওরা আবার ঘুরে সামনে আসে, কিন্তু কিসের কি, কেউ নেই, কিন্তু ঢিল পড়তেই থাকে। তখন ওরা বলে হয়তো এই ছেলেগুলো আমাদের এক দিক দিয়ে আসলে ওরা ঘুরে সামনের দিকে চলে যায়, আবার ওই দিক দিয়ে আসলে ওরা ঘুরে পেছনের দিকে চলে যায়। এদিকে ঘরে আমার চাচাতো ভাই ও আমার ভাই কান্না করে চলেছে। আমার চাচা ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছিল না, কারণ যেভাবে ঢিল আসছে আর যে শব্দ হচ্ছে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে অনেক বড় বড় ইটের টুকরা, যা কারো মাথায় পড়লে সে ওই জায়গাতেই মারা পড়বে। এই জন্য চাচা ঘর থেকে বেরোয় না। এদিকে পাড়ার ছেলেরা দুই দলে ভাগ হয় আর বলে, একদল আর এক দলকে বলে তোরা এখানে থাকবি, আমরা ঘুরে পিছনের দিকে যাচ্ছি, দেখি এবার ওরা কোথায় যায়। তখন এইসব বলে একদল পিছনের দিকে যায়, কিন্তু সেখানে যে দেখে কেউ নেই, কিন্তু ঢিল অগণিতভাবে চালের ওপর পড়তেই থাকে। কোথা থেকে এই ঢিল আসছে তা বোঝা যাচ্ছে না। এভাবেই চলতে থাকে। আর সেই সময় আমার দাদি ঘর থেকে বলতে থাকে, যারা এমনটা করছো তাদের উপর আল্লাহর লানত পড়বে। এইভাবে কেউ কারো উপর নির্যাতন করে, আজ কয়েকটা দিন কি বাড়ির কেউ ঘুমাতে পারে না। এই ছোট্ট শিশুগুলো অসুস্থ হয়ে পড়তেছে, কিন্তু কোথায় কি, ঢিল পড়তেই থাকে। তখন পাড়ার ছেলেরা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে আর বলতে থাকে, কোন দিক থেকে কোন রায় করতাছস, ধরতে পারলে হাত ভাঙ্গা পেটের মধ্যে ঢুকাই দেবো। এইভাবে ফজর পর্যন্ত চলার পর আজানের ধ্বনি আসার সঙ্গে সঙ্গে সব যেন বন্ধ হয়ে যায়। তখন সব ছেলেপেলেরা বাড়ির ভেতরে ঢুকে দেখে উঠানে কোনো ইটের নামমাত্রও কিছু নেই। তখন তারা এইসব দেখে বেশ অবাক হয়, কারণ যেইভাবে ঢিল পড়েছে তাতে পুরো উঠোন ইটের কঙ্কর দ্বারা ভরে যাওয়ার কথা, কিন্তু সেখানে কিছুই নেই। তখন ওরা আমার চাচাকে বাহিরে ডাকে। চাচা বাহিরে আসতেই ওরা বলে, চাচা এত সময় ধরে এত ইট পাটকেল পড়লো, কিন্তু কোনো ইটের নামমাত্রও নেই, কাহিনী কি? তখন আমার চাচা বলে, এটা তো অবাক কাণ্ড, কারণ আগের কয়েকদিনও আমি অনেক ভেবেছি হয়তো ওরা ইটগুলো আবার কুড়িয়ে নিয়ে গেছে, তাই আমরা দ্বিতীয় দিনের বেলায় দেখিনি। তখন ওই ছেলেগুলো চালের ওপর লাইট মেরে দেখে পুরো চাল ঝাঁঝরা হয়ে গিয়েছে। তখন ওরা বলে, চাচা এখন যেহেতু ইট পড়া বন্ধ হয়েছে তাহলে আমরা বাড়ি যাই, আর আজকে জোহরের নামাজ পড়ে মসজিদে সকলে বসবো এই বিষয়ে আলাপ করতে। এই বলে ওরা চলে যায়। আমার চাচাও ঘরে চলে আসে, কিন্তু আজ আমার ভাই আর চাচাতো ভাই কান্না থামছেই না। আর কান্না করতে করতে একটা সময় ওদের যেন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর ওদের চেহারা কেমন নীল বর্ণ হতে থাকে। তখন আমার চাচা দ্রুত দুইজনকে মেডিকেলে নিয়ে যায়, আর সেখানে যেতেই ডাক্তার দ্রুত ওদের দুইজনকে অক্সিজেন দেয়, কিন্তু তখন ওরা কান্না করতেই থাকে। তখন ডাক্তার আমার চাচাকে বলে, দেখুন ওদের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে, আর ওদের শ্বাসনাল দিয়ে অক্সিজেনের চাপ কম প্রয়োগ হচ্ছে। যদি কান্না থামাতো তাহলে আমাদের কিছুই করতে হতো না। এইভাবে কয়েক ঘন্টা অক্সিজেনের ওপর রাখলে ঠিক হয়ে যেত, কিন্তু এখন কান্নার জন্য
ওদের অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। এরকমটা চলতে থাকলে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। তখন আমার চাচা বলে, তাহলে এখন কি করা যেতে পারে? তখন ডাক্তার বলে, দেখুন, এখন আপনাদের হাতে দুইটা অপশন আছে, যার একটি ঝুঁকিপূর্ণ আর একটি ব্যয়বহুল। একটি হচ্ছে ওদের আমরা একটি মাইনর ইনেস্থেশিয়া দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া, কিন্তু এতে বাচ্চাদের মস্তিষ্কের ওপর চাপ পড়তে পারে। আর এটি করতে হলে আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। আপনারা যদি আমাদের কাগজে সিগনেচার করে দেন, কিছু হলে আমরা দায়ী নই, তবে আমরা এই কাজ করতে পারবো। আর দ্বিতীয়টি হলো আইসিইউতে নেওয়া। এতে আমরা সেখানে ওদের গভীরভাবে পর্যবেক্ষণ করব আর যথোপযোগী চিকিৎসায় আগাবো। এখন আপনারা দ্রুত সিদ্ধান্ত জানান। তখন আমার চাচা আমার আম্মাকে বলে, ভাবি, কি করব বলেন? তখন আমার আম্মা বোরকার আড়ালে কান্না করতে করতে বলে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন ভাই। তখন আমার চাচা ডাক্তারকে আইসিইউতে নিতে বলে। তখন ডাক্তার দ্রুত ওদের দুইজনকে আইসিইউতে নেন আর তাদের মতো চিকিৎসা শুরু করে দেন। এদিকে আমার চাচা দিশেহারা হয়ে আমার বাবার কাছে আসে। ভাইজান, বেশ কয়েকদিন হলো আপনি বাড়িতে যাননি, আর এদিকে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। এই বলে আমার চাচা বাবাকে সব খুলে বলে। তখন বাবা একটু ঘাবড়ে যান, কারণ দুইটা বাচ্চাকে একসাথে আইসিইউতে নেওয়া হয়েছে। তখন বাবা একটু অভিমান করেই বলেন, তুমি আমাকে আরো আগে জানাবে না? আমি মাদ্রাসার কাজে একটু ব্যস্ত ছিলাম, কিন্তু সবার আগে তো পরিবার। এইটা তুমি কোনো কাজ করলে? তখন আমার চাচা বলে, ভাইজান মাফ করবেন, আমি ভাবতে পারিনি সমস্যাটা এত জটিল হয়ে যাবে। আর কেন এমনটা হচ্ছে, কারা করছে তাও খুঁজে বের করতে পারিনি। এখন আপনি দ্রুত চলেন। তখন আমি বাবাকে বলি, বাবা আপনি একটু শান্ত হন, কারণ এখন আপনি অস্থির হয়ে গেলে বাকিদের সামাল দেবে কে? তখন বাবা বলে, ঠিক বলেছো তুমি। এই বলে বাবা, আমি আর চাচা তখনই মাদ্রাসা থেকে বেরিয়ে সরাসরি হাসপাতালে রওনা হই। আর কিছু সময়ের মাঝেই আমরা সেখানে পৌঁছে যাই। তখন আমি লক্ষ্য করি আমার মা এক কোণায় বসে মুখে হাত দিয়ে কান্না করছেন। তখন বাবা সেখানে যেতেই মা, দাদি বাবার সামনে এসে কান্না করতে থাকে। তখন বাবা বলে, তোমরা শান্ত হও, আমি দেখছি। তখন আমি আম্মাকে সাইডে নিয়ে বলি, আম্মা জান, কান্না করবেন না, আল্লাহ সব ঠিক করে দেবেন। তখন আমার মা আমাকে ধরে কান্না করতে থাকে। তখন আমি আম্মাকে অনেকভাবে বুঝিয়ে থামানোর চেষ্টা করি। এরপর আবার চাচির কাছে যেতেই তারও একই অবস্থা। চাচি আমাকে দেখে জড়িয়ে ধরে বলে, বাবা কি হলো রে তোর ভাইদের, ওরা এমন হয়ে গেল কেন? তখন আমি চাচিকে সান্ত্বনা দেই, কিচ্ছু হবে না এই বলে আর কি, দেখবে ওরা ঠিক হয়ে গেছে। ঠিক সেই সময় ডাক্তার ভেতর থেকে বের হয়। তখন সকলে লক্ষ্য করি ডাক্তারদের চেহারা কেমন যেন মলিন হয়ে আছে। এটা দেখে আমার বাবা একটু ভয় পান, কারণ কোনো বড় সমস্যা হলো না তো। তখন বাবা ডাক্তারকে সাইডে ডাকেন আর বলেন, ডাক্তার সাহেব, এখন কি অবস্থা আমার ছেলে ও ভাতিজার? তখন ডাক্তার বলে, কে আপনি? তখন বাবা বলে, দুইটা বাচ্চা একসাথে ভর্তি হয়েছে, যে ওদের মাঝে একটি আমার ছেলে আর একটি আমার ভাতিজা। তখন ডাক্তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওদের কান্না থামছেই না। কেন এমনটা হচ্ছে তাও বুঝতে পারছি না। আমরা মাথা শীতল থাকার ইনজেকশনও ওদের দিয়েছি, কিন্তু কোনো ক্রমেই ওদের কান্না থামছে না। ওদের জন্য সেখানে থাকা অন্য ছোট বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। তখন বাবা বলে, ডাক্তার সাহেব, যত যাই হোক ওদের যাতে কিছু না হয়, যত টাকা লাগে দেব, তারপরও আপনি একটু ভালো করে দেখবেন ওদের। তখন ডাক্তার বলে, আপনি শান্ত হন, আমরা আমাদের দিক থেকে কোনো ত্রুটি রাখবো না, একটু ভরসা করতে পারেন। তখন আমার বাবা কিছু টাকা আনার জন্য এবং সেই সাথে কারা এমনটা করেছে খোঁজ নেবার জন্য বাড়ির দিকে যাবে বলে সেখান থেকে বের হতে নিলে, তখন আমি বলি, বাবা আমিও আপনার সাথে বাড়িতে যাব। তখন বাবা বলে, ঠিক আছে তাহলে চলো। তখন আমি আর বাবা বাড়ির দিকে রওনা হই। আর বাড়িতে আসতেই আমার কেমন একটা অস্বস্তি লাগতে শুরু করে।
তখন আমি সেদিকে লক্ষ্য না করে বাবার সাথে কথা বলতে থাকি। বাবাকে অনেক টেনশন দেখা যাচ্ছিল। তখন আমি ঘর থেকে বেরিয়ে ঘরের পেছনের দিকে যাই, আর সেখানে যেতেই আমি দিনের আলোয় লক্ষ্য করি আমাদের বাড়ির চারপাশে কিছু আবছা ছায়া ঘুরঘুর করছে। আর তারা আমাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। আর আমি আমার কানে কিছু আজব আওয়াজ পাই, যা আমার কাছে স্বাভাবিক লাগেনি। তখন আমি আবার ঘরের ভেতরে আসি আর বাবাকে বলি, বাবা, আপনার কাছে কি কোনো কিছু অস্বাভাবিক লাগছে? তখন বাবা ঘুরে বলে, কেমন অস্বাভাবিকের কথা বলছো তুমি? তখন আমি বলি, এই যে যেমন শরীর জ্বালাপোড়া করা বা কোনো আওয়াজ পাওয়া। তখন বাবা বলে, না তো, আমার কাছে তো এমনটা লাগছে না। কেন, তুমি কি কিছু টের পেয়েছো? তখন আমি মনে মনে ভাবি, আমি যা ভাবছি তা পুরোপুরি শিওর বলতে পারবো না। আর এখন বাবা টেনশনে আছে, তাকে তাই অন্য কিছু বলি, না হলে আরো টেনশন হবে ওনার। এর চেয়ে বরং আমি আগে শিওর হই, এরপর না হয় বলা যাবে। যদি আমার ধারণা বা দেখাটা ভুল হয় তাহলে বাবা আমাকে ভুল বুঝবেন। আর এটা তো এমনিতেও হতে পারে, কারণ অনেক দৌড়াদৌড়ি হচ্ছে, তার উপর প্রচন্ড গরম, তাই ভুলও দেখতে পারি। আর তার জন্য এবং গরমে অস্বস্তি লাগতে পারে। তখন আমি বলি, না বাবা, আমি এমনিতেই বললাম, প্রচন্ড গরম, তার সাথে মাথায় অনেক চিন্তা হচ্ছে, তাই বললাম আর কি। তখন বাবা বলে, চলো মসজিদে যেয়ে নামাজ পড়ে এরপর আবার হাসপাতালের দিকে যাওয়া যাক। তখন আমি বলি, ঠিক আছে, তাই করেন। তখন আমি আর বাবা টাকা নিয়ে মসজিদের দিকে হাঁটা দেই। তখন মসজিদে যেয়ে নামাজ পড়ার পর মোনাজাত করছি, তখন গ্রামের কয়েকজন মুরব্বী আসে আর আমার বাবাকে সালাম দিয়ে বলে, ইসাক, কেমন আছেন আপনি? তখন আমার বাবা সালামের জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আল্লাহর রহমতে, কিন্তু আমার বাড়ির বাচ্চাগুলো অনেক অসুস্থ। তখন একজন মুরব্বী বলে, ইসাক, সবই তো জানি, কিছু কথা ছিল, আসলে এখন বলাটা ঠিক হবে কি না তাই বুঝতে পারছি না। তখন বাবা বলে, আরে চাচা, বলে ফেলুন, আমি আপনাদের সন্তানের মতো, আপনারা এত সংকোচ বোধ করছেন কেন? কি কথা বলতে? তখন সেই মুরব্বী দাদা বলে, ইসাক বাবা, তোমাদের বাড়িতে যে সমস্যা হয়েছে তার জন্য গতকাল আমরা একটা বৈঠক করি। সেখানে আমরা প্রথমে গ্রামের ছেলেপেলেদের সন্দেহ করি, কিন্তু তখন তারা এসে বলে তারা এমনটা করেনি। তারা এটাও বলে, ইসাক চাচা আর আশফাক চাচা আমাদের খুব স্নেহ করেন এবং আমাদের যে কোনো অনুষ্ঠান কিংবা কাজের জন্য সাহায্য সহযোগিতা চাইলেও কখনো মানা করেন না, বরং হাসি মুখে আমাদের সাথে যোগদান করেন। তাহলে আমরা কেন ওনাদেরকে হয়রানি করব? এরপর তারা সিদ্ধান্ত নেয় কারা এমনটা করছে তাদেরকে ধরবে। গতকাল রাতেই পাহারা দেবে এমনটা সিদ্ধান্ত হয়েছিল, আর রাত হতেই তারা তোমাদের বাড়িতেও চলে যায়। কিন্তু রাত গভীর হতেই নাকি সমস্যা শুরু হয়, কিন্তু কোত্থেকে ঢিল আসছে তা খুঁজে বের করতে পারেনি। পরে নাকি সকালে ফজরের আজান পড়ার পরপরই সব বন্ধ হয়ে যায়। তখন ওরা সেখান থেকে চলে আসে ফজরের নামাজের জন্য। মসজিদে এসে নামাজ শেষে আমাদেরকে সবটাই বলে। এটাও বলে জোহরের পর নাকি এই বিষয়ে কথা বলবে। কিন্তু এই বলে সেই দাদা একটু থামেন। তখন বাবা বলে, কিন্তু কি চাচা, তারপরেরটুকু বলেন। তখন সেই দাদা বলে, বাবা, দুপুরে আমরা সকলে আসলেও ওরা আসেনি। তখন আমরা ভাবি, এটা কেমন কথা হলো, ওরা আসতে বলে নিজেরাই আসলো না। তখন আমরা নামাজ শেষ করে ওদের আর তোমার ভাই আশফাককে ডাকতে চলে যাই, কিন্তু বাড়িতে যেয়ে দেখি তোমাদের বাড়িতে কেউ নেই। বাকিরা রাতে পাহারা দিয়েছে। সে ছেলেদের বাড়িতে যাই, আর সেই সময় আমরা দেখতে পাই রাতে পাহারা দেওয়া প্রত্যেকটি ছেলে প্রচন্ড অসুস্থ। তাদের এত পরিমাণ জ্বর এসেছে, তারা কথা বলার মতো শক্তি পাচ্ছে না। তখন বাবা কিছু সময় চুপ থেকে বলে, আচ্ছা চাচা, আমি এই টাকাটা হাসপাতালে দিয়ে এক্ষুনি ওদের দেখতে যাচ্ছি। তখন আমি নিজে নিজেই ভাবতে থাকি, ব্যাপারটা কি, ওই ছেলেগুলো অসুস্থ হলো কেন? আমার ভাইয়েরা না হয় ছোট মানুষ, ওইসব শব্দে ওরা ভয়ে কান্না করে অসুস্থ হয়েছে, কিন্তু এদের অসুস্থ হওয়াটা ঠিক স্বাভাবিক না।
আর হয়েছে সবগুলোর একসাথে হয়েছে, সবাই একসাথে অসুস্থ হয়ে পড়লো। এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কিন্তু আমি সেই সময়ও কাউকে কিছুই বলিনি। তখন বাবা আমাকে নিয়ে হাসপাতালের দিকে চলে আসে। আর বাড়ি থেকে আনা টাকা চাচার হাতে দিয়ে বলে, যা লাগে খরচ করো। আর আমাকে বলে, তুমি তোমার মায়ের দিকে খেয়াল রেখো। এই বলে বাবা আবার গ্রামে চলে যায় সে ছেলেদের দেখতে। কারণ বাবার কথা, ওরা আমাদের জন্য অসুস্থ হয়েছে, আমাদের দরকার সবার আগে ওদের দিকে দেখা। তখন বাবা চলে যাওয়ার পর আমি চাচাকে সমস্ত ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকুই বলতে বলি এবং আমি এক মনে শুনি, যা আপনারা এত সময় শুনলেন। তখন আমি সব শুনে বুঝতে পারি এখানে কোনো একটা ঝামেলা আছে। তখন আমি সিদ্ধান্ত নেই আজ রাতে এর সমস্ত ধাঁধা আমাকে খুলতেই হবে। আর এই ধাঁধা খুলতে হলে আমাকে এর শুরু থেকে কাজ করতে হবে। আর শুরু করব বাড়িতে আজকে রাতে কি হয় এর ভিত্তিতে। তখন সেদিন ডাক্তার আর কিছুই বলে না। তখন সেই রাতে বাবা হাসপাতালে থেকে যায়, বাবার সাথে মা, চাচি ও দাদিও থেকে যায়। শুধু আমি আর চাচা বাড়িতে চলে যাই, কারণ বাড়িতে টাকা সহ অনেক আসবাবপত্র রয়েছে। তখন বাড়িতে যেয়ে আমি কোনো রকম হালকা খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে ঘুমাবো বলে চলে আসি। চাচা বেশ কয়েকবার বলে একা থাকলে ভয় পাবে, আমার সাথে ঘুমাও। কিন্তু আমি মানা করে দেই, কারণ আমার আজ রাতে রহস্য বের করতেই হবে। তখন চাচা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ঘুমাই না। তখন রাত অনেক গভীর হয়ে যায়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তখন আমি ভাবতে থাকি, কি আসলে সমস্যা, নাকি এমনিতে এই কয়েকদিন এমনটা হলো। হয়তো যারা এই কাজ করেছে তারা বুঝতে পেরেছে বাড়ির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়েছে। তখন আমি ঘরের দরজা খুলে একটু বের হতেই আমার ঘরের সামনে দিয়ে একটা কালো ছায়া চলে যায়। সেই ছায়াটিকে আমি স্পষ্টই দেখতে পাই। তখন আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে সেই দিকে দৌড় দেই, আর সেই ছায়াটি ঘরের পেছনের দিকে চলে যায়। তখন আমি সেদিকে যেতেই দেখি ছায়াটি বেড়া ভেদ করে বাইরে চলে যায়। তখন আমি দ্রুত একটি গাছের ডালে উঠি, আর সেখান থেকে দেখতে পাই সেই ছায়াটি দূরে সেই শ্মশানের দিকে যেতে থাকে। তখন আমি মনে মনে বলি, মনে হয় এই সমস্যার শুরুটা পেয়ে গেছি, আর বাকিটা আমার সহকারীদের দিয়ে বের করব। তখন আমি গাছ থেকে নেমে পড়ি। নেমে পিছনে ঘুরতেই হঠাৎ আমার একেবারে সামনে একটা বামনাকৃতির একটা মানুষকে দেখতে পাই। আর সেই বামনাকৃতির অবয়বটা এমনিতে ঠিকঠাক থাকলেও কিন্তু তার মাথাটা বিশাল আকৃতির হয়ে যায়। আর সেটি হা করে আমাকে তার মুখের ভিতরে পুরে ফেলতে চায়, কিন্তু কোনো একটা শক্তির কারণে সে আমাকে কিছুই করতে পারেনি। তখনই সে কিছু করতে না পেরে হঠাৎ গায়েব হয়ে যায়, আর এই সব কিছু চোখের পলকেই যেন হয়ে যায়। তখন আমি এটা দেখে আমার পা কাঁপতে শুরু করে, কারণ এটা আমি কি দেখলাম। আর সেই অবয়বটি আমার থেকে 1 ইঞ্চি দূরত্বে ছিল। সেই অবয়বটি যত বড় হা করেছিল, সে আমি ইয়াসিনকে মুহূর্তেই গিলে হজম করে ফেলতে পারত। কেউ টেরই পেত না আমি ইয়াসিন এখানে ছিলাম, কেউ হয়তো জানতেও পারত না। তখন আমি ভাবতে থাকি, অভাবটা আমাকে কিছু করলো না কেন? আমার তো শরীরও বন্ধ করা ছিল না। সে চাইলেই আমার যে কোনো ক্ষতি করতে পারত, আমাকে জানেও মেরে ফেলতে পারত। আমি এইসব ভাবতে ভাবতে সেখানে দাঁড়িয়েছিলাম, আর ভয়ে আমার পা চালানোর শক্তি পাচ্ছিলাম না। এরপরও আমি নিজেকে সামলে আমি কোনো রকমে ঘরে চলে আসি। ঘরে এসে আগে 2 গ্লাস পানি পান করি। এরপর আমার ভেতরটা একটু শান্ত হয়। তখন আমি খাটে আসন করে বসি। তসবিহ বের করে দোয়া পড়ে 2জন সহকারীকে ডাকতেই তারা এসে হাজির হয়। তারা এসে আমাকে সালাম দেয় আর বলে, হুজুর আমাদের স্মরণ করেছেন। তখন আমি বলি, জি, একটা তথ্য জোগাড় করে দেন আমাকে। এখানে কি চলছে, আর কেনই বা চলছে? আমার সাথে একটু আগে কি যে হলো এটা? তখন তারা বলে, হুজুর আমাদের একটু সময় দিন, আমরা সব খবর নিয়ে আসছি। তখন আমি ঠিক আছে বললে তারা সেখান থেকে চলে যায়। তখন আমি আবার তসবিহ বের করে
তখন আমার দাবার চাল মহাশক্তির অধিকারী হামজাকে ডাকে। হামজাকে ডাকা মাত্রই সে হাজির হয় আর আমাকে সালাম দিয়ে বলে, হুজুর, আমাকে স্মরণ করেছেন? আমি বলি, জি হামজা, একটা সমস্যা বেঁধেছে তাই আপনাকে বিরক্ত করলাম। তখন হামজা বলে, হুজুর, সমস্যা ছাড়া আপনি আমাকে ডাকেন না, এটা আমি ভালো করেই জানি। হুজুর যে সমস্যা বেঁধেছে তা ওরা খবর নিয়ে আসুক, এরপর ওটার সমাধান আমরা করব। কিন্তু হুজুর, যেটা এখন আমরা করতে পারি আগে সেটা করি, তা না হলে অনেক বড় বিপদ ঘটে যাবে। তখন আমি বলি, কিসের সমস্যার কথা বলছেন আপনি? তখন হামজা বলে, হুজুর, যত দ্রুত পারেন আপনি এক্ষুনি হাসপাতালে যান। সেখানে যে আপনার দুই ভাইকে সেখান থেকে বের করুন। তারপর আলাদা একটা কক্ষে নিয়ে তাদের এই দোয়া দিয়ে রুকাইয়া করুন। এই বলে হামজা একটি দোয়া শিখিয়ে দেয়। এরপর আরো বলে, আপনাকে দেয়া আতর থেকে একটু আতর আঙুলে নিয়ে ওদের দুইজনের নাকে আলতো করে লাগিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। আর ওখানে থাকলে ওরা কান্না করতে করতেই মারা যাবে, কারণ ওদের শয়তানরা ভয় দেখাচ্ছে। তখন আমি কিছু বলতে যাব, তখন হামজা আমাকে আটকে দিয়ে বলে, হুজুর, এখন আর কথা বলবেন না, এখন কথা বলার সময় নেই। আপনি সেখানে যান দ্রুত। ফজরের আগে আপনাকে সব কাজ করতে হবে, তা না হলে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আমি কোনো কাল বিলম্ব না করে আমার ঘর থেকে বেরিয়ে চাচার ঘরের সামনে যেয়ে তার দরজায় জোরে জোরে পিটাতে শুরু করি। তখন চাচা ঘুম থেকে লাফ দিয়ে উঠে আর বলতে থাকে, কি হয়েছে, আবার শুরু হলো নাকি? চাচা মনে করে হয়তো আবার চালে ঢিল পড়া শুরু হয়েছে। তখন আমি বলি, চাচা এমন কিছু হয়নি, তাড়াতাড়ি দরজা খোলেন। তখন চাচা আর এক আতঙ্কিত হন, হয়তো আমার কিছু হয়েছে, আমি ভয় পেয়েছি। তখন তিনি দ্রুত দরজা খুলে বলে, বাবা ইয়াসিন, তোমার কি হয়েছে? তখন আমি বলি, চাচা আমার কিছুই হয়নি, কিন্তু আমরা এখন এই মুহূর্তে হাসপাতালে না গেলে অনেক কিছু হতে পারে। তখন আমার চাচা বলে, বাবা তোমার কথার কোনো মানে বুঝলাম না। তখন আমি বলি, চাচা মানে বোঝা লাগবে না, আপনি এক্ষুনি বের হন, আমরা হাসপাতালে যাব। তখন চাচা আর দেরি না করে দ্রুত পাঞ্জাবি পরে আমার সাথে বেরিয়ে পড়ে। রাত হওয়ায় আমরা গাড়ি পাচ্ছিলাম না, তখন আমরা হেঁটে আগে বড় পাকা রাস্তায় যাই আর সেখানে যেতেই একটা সিএনজি পেয়ে যাই আর দুজন সেটাতে চড়ে বসি। তখন চাচা আমাকে বলে, বাবা ইয়াসিন, একটা সত্যি কথা বলবা? তখন আমি বলি, চাচা আজ অব্দি আমি কখনো মিথ্যা কথা বলেছি? তখন চাচা বলে, না বাবা, আমি ওটা বোঝাতে চাইনি। তখন আমি বললাম, চাচা নিঃসংকোচে বলে ফেলুন কি বলবেন, আমি সত্যি কথাই বলবো। তখন চাচা বলে, বাবা কেউ কি তোমাকে বাড়িতে এসে কিছু বলে গিয়েছে যা তুমি আমার থেকে লুকাচ্ছ? তখন আমি বলি, চাচা আমি আপনার কথার মানে বুঝলাম না। তখন চাচা ভেঙে বলে, বলছি তোমাকে কেউ কি কিছুর খবর দিয়েছে? তোমার চাচাতো ভাইয়ের কি কিছু হয়েছে যা আমাকে বলতে বারণ করেছে, তাই তুমি আমাকে না বলে এমন করে হাসপাতালে নিয়ে যাচ্ছ? তখন আমি বলি, চাচা কি বলছেন এসব, আল্লাহ মাফ করুক, এমন হবে কেন? আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, এমন কিছুই হয়নি, আপনি ভেঙে পড়বেন না। ওরা সামান্য অসুস্থ, দেখবেন কালকের মাঝেই ওরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তখন চাচা বলে, আল্লাহ তোমার কথা শুনলেই হয়।
এইসব বলতে বলতে সিএনজি হাসপাতালের সামনে এসে থামে। তখন চাচা সিএনজির ভাড়া চুকিয়ে দিলে আমি আর চাচা দ্রুত মেডিকেলে প্রবেশ করি। আমাদের দুজনকে দেখা মাত্রই বাবা ও চাচি একটু অবাক হয়। আর বাবা তখন সামনে এগিয়ে এসে বলে, কি ব্যাপার, তোমরা এই সময় এখানে কেন? তখন চাচা বলে, ভাইজান আমি কিছু জানি না, ইয়াসিন আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলো। তখন বাবা আমার দিকে তাকালে আমি বাবাকে বলি, বাবা আপনার সাথে আমার একটু কথা আছে। তখন বাবা ব্যাপারটা বুঝতে পারে, আর তিনি চাচাকে দাদি আর চাচিও আমার মায়ের কাছে থাকতে বলে। সাইডে চলে আসে এরপর বাবা। তখন আমি আর বাবা হাসপাতাল থেকে বের হয়ে একটা নীরব জায়গায় যাই। তখন বাবা আমাকে বলে, বাবা ইয়াসিন কি হয়েছে একটু খুলে বলো তো। তখন আমি বলি, বাবা এটা কোনো স্বাভাবিক বিষয় না, এখানে একটি জটিল সমস্যা রয়েছে যার পুরোটা আমি এখনো জানতে পারিনি। আমি আমার সহকারীদের লাগিয়ে দিয়েছি সমস্যা খুঁজে বের করার জন্য, ওনারা কাজেও লেগে পড়েছে। কিন্তু বাবা হামজা আমাকে বলেছে আমার ভাইদের কোনো হাসপাতালে চিকিৎসার মতো রোগ হয়নি, ওদের শয়তান দ্বারা সমস্যা হচ্ছে। আর এই সমস্যা কাটানোর পদ্ধতি আমাকে হামজা বলে দিয়েছে, আর এটা করার জন্য ওদেরকে আইসিইউ থেকে বের করতে হবে। তখন বাবা বলে, আমার কাছেও এটা স্বাভাবিক কিছু মনে হয়নি, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। তখন আমি বলি, বাবা এখন আমাদের কথা বলে সময় নষ্ট করলে হবে না, আমাদের আগে কাজ করতে হবে, কারণ ফজরের আগে যে করেই হোক এই কাজ শেষ করতে হবে, তা না হলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, ওদের জীবন নাশেরও ভয় আছে। আর আমি ছোট মানুষ, আমি বললে ওনারা আমাকে ভাইকে সেখান থেকে বের করতে দেবে না, তাই আপনিও ওখান থেকে বের করুন আর আলাদা একটা কেবিন রুমে নিয়ে চলে আসুন, এরপরেরটা আমি দেখছি। তখন বাবা বলে, ঠিক আছে, আর সময় নষ্ট করার দরকার নেই, আর ফজরের রক্তের আর 2-2.5 ঘন্টা বাকি আছে। তখন এই বলে বাবা আর আমি আবার হাসপাতালের ভেতরে প্রবেশ করি। সেখানে যাই যেখানে আমাদের ভাইদেরকে রাখা হয়েছে, সেই কক্ষের সামনে যাই। সেখানে চাচা চাচি দাদি মা সবাই চেয়ারে বসা ছিল, পাশে আরো অনেক লোক বসা ছিল, তাদেরও বাচ্চারা সেখানে। তখন বাবা যে সেখানে দরজায় নক করতেই ভেতর থেকে একজন ভদ্র মহিলা বের হয়ে আসে। তিনি সেই সময় সেখানে কর্মরত ছিলেন। সেই মহিলা সেখান থেকে বেরিয়ে সুন্দরভাবে বাবাকে বলে, কিছু বলবেন? তখন বাবা বলে, আমার এই 2জন পেশেন্টকে আমি নর্মাল কেবিনে নিতে চাই। তখন মহিলা বলে, দেখুন এইভাবে পেশেন্টদের নর্মাল বেডে দেওয়া যায় না, আর এমনিতেই আপনাদের বাচ্চারা অনেক দুর্বল ও অসুস্থ, সাথে কান্না করছে, ওদের আমরা সম্পূর্ণ মেডিসিন ও অক্সিজেনের মাধ্যমে এখানে রেখেছি, এত কিছুর পরও ওদের কোনো উন্নতি দেখছি না, এমন অবস্থায় ওদের নর্মাল বেডে দেওয়া সম্ভব না, আর এটি করতে হলে আপনাকে ঊর্ধ্বতম কর্মকর্তা বা যিনি ডাক্তার তার ছাড়পত্র আনতে হবে, তাহলেই আমরা এটা করতে পারি। তখন বাবা নানানভাবে বুঝায়, দেখুন 30 মিনিটের জন্য হলেও ওদের আমার কাছে দিন, এরপর না হয় আবার আইসিইউতে নিয়েন। তখন সেই মহিলা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। তখন এভাবে এক কথায় 2 কথায় আমার পরিবারের সহ সকলে শুনতে শুরু করি। বাবা যতই ওই নার্স মহিলাকে বোঝাচ্ছিল, সে বুঝতেই চাচ্ছিল না। অবশ্য সে না বোঝারই কথা, কারণ একে ওদের অবস্থা ভালো না, দ্বিতীয়ত ওনার হাতে নেই। তখন বাবা এক প্রকার চিৎকার করে বলে ওঠে, আমার বাচ্চা আমাকে ফেরত দিন, আমি এখানে রাখবো না। তখন আমার মা সহ দাদি চাচা চাচি সেখানে বাবার কাছে এসে নানান রকমের প্রশ্ন করতে থাকে, কি হয়েছে, উনি কেন এমন করেছে। তখন বাবা বলে, আপনারা শান্ত হবেন, আমাকে আমার কাজ করতে দিন। তখন আমার মা নিচু স্বরে বলে, দেখুন ওদের অবস্থা ভালো না, এমন অবস্থায় বের করা ঠিক হবে? তখন বাবা একটু রেগে যায় আর বলে, তুমি কি আমার থেকে বেশি বোঝো? আমার কি মাথায় নেই ওদের অবস্থা ভালো না? আর তুমি একজনের মা, আমি কিন্তু ওদের একজনের বাবা ও একজনের চাচা, সুতরাং আমি ওদের খারাপ চাইবো না। তখন আমার মা একদম চুপ হয়ে যায় আর একটুও কথা বলল না, কারণ মা এমনিতেই বাবাকে বাঘের মতো ভয় পায়।
তখন আমি বাবাকে বেশি উত্তেজিত হয়ে যেতে দেখি, তাই আমি বাবার কাছে যেয়ে ওনার হাত ধরি আর চোখে চোখ পড়তেই বাবাকে ইশারায় করি তিনি যাতে উত্তেজিত না হন। তখন বাবা আমার ইশারা বুঝতে পারে আর তিনি শান্ত হয়ে যান। তখন বাবা বলে, ঠিক আছে, আপনি আমাকে ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দিন। তখন সে নার্স ভেতরে যে রেজিস্টার খাতা থেকে ডাক্তারের নাম্বার এনে টেলিফোন করে আর বাবাকে ধরিয়ে দেয়। তখন বাবা ডাক্তারের সাথে কথা বলতে থাকে। তখন আমি টেলিফোন লাউডে দিতে বলি। তখন সে নার্স লাউড স্পিকারে দিলে বাবা ডাক্তারকে বলে, আমার ছেলেদের নর্মাল বেডে দিন, আমরা আর ওদের আইসিইউতে রাখবো না। তখন ডাক্তার নার্সকে বলে, ওদের দুইজনের বর্তমান অবস্থা কেমন? তখন সেই নার্স ডাক্তারকে বলে, স্যার তেমন কোনো উন্নতি নেই, এখনো কান্না করছে, কিন্তু কিছু সময় আগে ঘুমের ডোজ দিয়েছি আর একটু বাড়িয়েও দিয়েছি। তখন ডাক্তার বলে, এরপর কি অবস্থা? ডোজ বাড়ানোতে কোনো পরিবর্তন লক্ষণ করেছেন? তখন নার্স বলে, না স্যার, কোনো পরিবর্তন নেই। তখন ডাক্তার বলে, ওনাদের ফোনটা দিন। তখন নার্স বলে, স্যার ফোন লাউড স্পিকারে আছে, আপনি বলুন। তখন ডাক্তার আমার বাবাকে বলে, দেখুন সাহেব, আপনার বাচ্চাদের অবস্থা ভালো না, ওদের ওখান থেকে বের করলে বড় সমস্যা হতে পারে। এই সময়ে আপনি এমন সিদ্ধান্ত কেন নিলেন আমি ঠিক বুঝতে পারছি না। আমরা ওদের ঘুমের ডোজ ধীরে ধীরে বাড়াচ্ছি, এরপরও ওরা ঘুমাচ্ছে না। আপনি বিষয়টা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই। এখন এই সময় আমাদের সাহায্য করুন, আর বের করতে হলে সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্বে বের করতে হবে। তখন বাবা বলে, আমাদের দায়িত্বেই করব, তারপরও আপনি ওদের বের করুন। তখন ডাক্তার বলে, আপনারা অপেক্ষা করুন, আমি আসছি, আমার 10 মিনিটের মতো সময় লাগবে। এই বলে ডাক্তার ফোন কেটে দেয়। তখন আমার চাচা ভয়ে ভয়ে বাবার সামনে এসে বলে, ভাইজান, এই সময় এমনটা না করলে ভালো হয় না, ওদের অবস্থা তো খুবই খারাপ। তখন বাবা চোখ রাঙিয়ে চাচার দিকে তাকাতেই চাচা ভয়ে পিছনে চলে যায়, কারণ বাবার উপরে পরিবারের কেউ কোনো কথা বলে না। আমার বাবা এমনিতে খুব শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তিনি কোনো কিছু নিয়ে রাগ হলে তাকে থামানো বেশ কষ্টকর। তো এদিকে বাবা সেই নার্সকে চাপ দিয়েই যাচ্ছে ওদের বের করার জন্য, কিন্তু সেই নার্স একটাই কথা, ডাক্তার এসে বললে সে পারবে, তাছাড়া তার কোনো ক্ষমতা নেই। এর মাঝে ডাক্তার চলে আসে। তখন সে ডাক্তার এসে বাবাকে বলে, আপনি এমনটা করছেন কেন? ওদের এখান থেকে বের করলে জীবন নাশের ভয় আছে, তারপরও আপনি এমনটা করছেন কেন? যদি আপনার টাকা পয়সার সমস্যা থাকে তা বলুন, আমি মওকুফ করানোর চেষ্টা করে দিচ্ছি, কিন্তু এরপরও বাচ্চাদের এখান থেকে বের করবেন না। ওরা অবুঝ বাচ্চা, ওদের অনেক কষ্ট হচ্ছে, কাউকে কিচ্ছু বলতেও পারছে না, আর না বলতে পারায় আমরাও বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। তার মাঝে আপনি এমন করলে কিভাবে হবে? তখন বাবা বলে, দেখুন ডাক্তার সাহেব, নিহাত আপনি একজন ভালো মানুষ, কারণ তা না হলে কেউ টাকা মাফ করার কথা বলে না। কিন্তু ডাক্তার সাহেব, আমার টাকার সমস্যা না, আমি আপনাকে বলতে পারছি না, আমার সমস্যা আপনি বুঝবেন না। আপনি ওদের ওই জায়গা থেকে বের না করলে ওদের বড় সমস্যা হয়ে যাবে। তখন ডাক্তার বলে, জানি না আপনার মনে কি চলছে, এখন কথা হচ্ছে এভাবে আমরা বের করতে পারি না, তাহলে আমাদের রুলস ভঙ্গ হবে। আপনি একটা কাগজে সই করে দেন। এখন বাচ্চাদের এই অবস্থায় আমি আমার সৎ মস্তিষ্কে ওদের এখান থেকে বের করছি, এতে কারো কোনো কুকথা বা প্ররোচনা এমনটা করছি না। আর বের করার ফলে বাচ্চাদের কিছু হলে ডাক্তার কিংবা হাসপাতালের কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তখন বাবা তাদের সেই লেখা কাগজে সই করে দেয়। তখন ডাক্তার আরো বলে, এরপরও আমার সমস্যা হবে, যদি এই বাচ্চাগুলোর কিছু হয় তখন আমার রেপুটেশন খারাপ হবে, আর আমাকে স্বাস্থ্য সংস্থা থেকে ধরতেও পারে। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কেন আমি ওদের রিলিজ দিলাম, কিন্তু আপনার এই জোর জবস্তির কারণে আমার এমনটা করা লাগলো। এই বলে ডাক্তার বাবাকে ভেতরে নিয়ে যায় আর ওদের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেয় আর ওদের সব স্যালাইনও খুলে দেয়। তখন বাবা দেখে এমনিতেই ওরা অনেক কান্না করছে,
আর সব খুলে দেওয়ার পর ওরা আরো ছটফট করছে। তখন ওদের সেখান থেকে বের করে আনতে নিলে সকলে দেখে ওরা কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ওদের এই অবস্থা দেখে আমি সহ সকলেই কান্না করে দেই। ওরা এতটাই কষ্ট পাচ্ছিল। তখন ওদের একটি রুমে নিতেই বাবা আর আমি সেই রুমে ঢুকি। এদিকে বাইরে সবাই জোরে জোরে কান্না করতে থাকে। তখন বাবা আমাকে বলে, ইয়াসিন, তোমার প্রতি আমার ভরসা আছে। তুমি তোমার মতো কাজ করো বাবা। তোমার ভাইদের এই অসহ্য কষ্ট দূর করো। তখন এই বলে বাবা দরজা টেনে বাইরে চলে যান। তখন ডাক্তার বাইরে থেকে বলে, এটা কি করছেন? ওই দুইটা বাচ্চার কাছে আপনি আর একটা বাচ্চাকে দিয়ে চলে আসলেন, যেখানে ওরা এমন ভাবে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন বাবা বলে, যদি ওদের কান্না থামা দেখতে চান তবে এখানে থাকুন। তখন ডাক্তার সেখানে সকলের সাথে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ সেখানে হামজা চলে আসে, আর হামজাকে দেখেই ওরা দুইজন কান্না থামিয়ে হামজার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তখন হামজা বলে, হুজুর, কাজ শুরু করেন। তখন আমি দোয়া করে ওদের রুকাইয়া করতে থাকি, আর ওরা ধীরে ধীরে সতেজ হয়ে উঠতে থাকে। সতেজ হওয়ার কথা বললাম এই জন্যই যে ওরা টানা এইভাবে কান্না করছিল। যতটা দুর্বল ওরা ছিল তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। তখন রুকাইয়া চলাকালীন আমি দেখতে পাই হামজা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসছে, আর ওরাও হামজাকে দেখে খিলখিল করে হাসতে থাকে। তখন আমার রুকাইয়া করা শেষ হলে ওরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তখন হামজা বলে, হুজুর, আতর লাগিয়ে দিন, ওরা ঘুমিয়ে যাবে। তখন আমি জুব্বার পকেট থেকে আতরের শিশি বের করে আঙুলে আতর নিয়ে ওদের দুইজনের নাকের আগায় লাগিয়ে দেই। ওরা আনন্দে একদম প্রফুল্ল হয়ে যায়, আর ওরা বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। তখন হামজা বলে, হুজুর, এখনকার মতো কাজ শেষ। আপনি ওনাদের সাথে কথা বলে বাড়িতে আসুন। খবর চলে এসেছে, এখন কাজ করতে হবে। তখন আমি ঠিক আছে বললে হামজা সেখান থেকে চলে যায়। হামজা চলে যাওয়ার পর আমি সেই হাসপাতালের রুমের দরজা খোলা মাত্রই সকলে বড় বড় নিঃশ্বাস নেয় আর বলে, এত সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? তখন বাবা আমার চোখের দিকে তাকালে আমি একটা মুচকি হাসি দেই। তখন বাবা বলে, আলহামদুলিল্লাহ বাবা। তখন বাবা ভিতরে যেতেই দেখে ওরা খুব খোশ মেজাজে আছে আর হাসছে, সাথে ওদের চোখ মুখে ঘুম ঘুম ভাব। তখন ডাক্তার সহ সকলে এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো মিরাক্কেল, এমনটা কিভাবে সম্ভব হলো? তখন আমার বাবা বলে, ডাক্তার সাহেব, মেডিকেল সায়েন্সের বাইরেও অনেক কিছু রয়েছে যা মেডিকেল চিকিৎসা দ্বারা ঠিক হয় না। এখানেও তেমনটাই হয়েছে। তখন বাবা আমার মা ও চাচিকে বলে, বাচ্চারা ক্ষুধার্ত, ওদের খেতে দাও, বাকিরা ঘর থেকে বেরিয়ে আসো। তখন সব পুরুষ মানুষ ঘর থেকে বেরিয়ে আসলে মা ও চাচি ওদের দুধ মুখে দিতেই ওরা ঘুমিয়ে পড়ে। তখন আমি আবার বাবাকে সাইডে নিয়ে যাই আর বলি, বাবা, এখনকার মতো কাজ হয়ে গেছে, কিন্তু এখনো আসল কাজ বাকি রয়ে গেছে। আর সেই কাজ করতে হলে আমাকে এখনই বাড়ি যেতে হবে, সেখানে আমাকে একাই থাকতে হবে। আমি এখন বাড়িতে চলে যাই, আপনারা এখানে থাকুন। আর আমি বাড়িতে যাচ্ছি এটা কাউকে বলবেন না, তাহলে সকলে দুশ্চিন্তা করবে। আমি একাই সেখানে যাচ্ছি। তখন বাবা বলে, তুমি একা বাড়িতে, আমারও তো টেনশন হবে, আর তার চেয়েও বড় কথা, তুমি একা যাবে কিভাবে? তখন আমি বলি, বাবা, আপনার ছেলের প্রতি আপনি বিশ্বাস রাখুন, আমি সব সামলে নেব আর যেতেও পারবো। তখন বাবা বলে, আমার বাবাটার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। যাও তুমি, আমি এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। তখন আমি হাসি মুখে বাবাকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর হাসপাতাল থেকে বেরোতেই একটা সিএনজি পেয়ে যাই, আর সেটিতে কথা বলে উঠে পড়ি আর দ্রুত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ভালো করে হাত মুখ ধুয়ে উঠানে একটা গোল বৃত্ত করে নেই,
আর দোয়া পড়ে সেই জায়গাটাকে বন্ধ করে নেই, সাথে নিজের শরীরটাও বন্ধ করে নেই। তারপর বৃত্তে বসে তসবিহ বের করে সকলকে ডাকি। সেই সময় একে একে সকলে এসে হাজির হয়। সবশেষে হামজা এসে হাজির হয়। তখন আমি বলি, হামজা, এবার বলুন এরা কারা, কেন আমাদের বাড়ির ওপর এমনটা করছে, আর আমাকে ওই সময় কেন এমন করলো? তখন হামজা বলে, হুজুর, যে খোঁজ নিয়ে এসেছে ও সব বলুক, বাকিটা আমি বলছি। তখন যাকে খবর নিতে পাঠিয়েছিলাম ওনার দিকে তাকাতেই উনি বলতে শুরু করে, হুজুর, এরা বামন প্রজাতির জিন। এদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এরা এই জায়গায় এসেছে একটি লাশের সাথে। সেই লাশটি যার ছিল সে একজন তান্ত্রিক ছিল, আর সে তান্ত্রিক এই শয়তানগুলোকে তার গোলাম বানাতে চেয়েছিল। কিন্তু এরা সংখ্যায় অনেক, আর সবাই অনেক শক্তিশালী, তাই এদের সাথে ওই তান্ত্রিক পেরে ওঠেনি। এক পর্যায়ে এই শয়তানগুলো সেই তান্ত্রিককে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। সেই তান্ত্রিককে মেরে তারা নদীতে ফেলে দেয়, আর সেই লাশটি ভাসতে ভাসতে আপনাদের এই গ্রামে চলে আসে। কিন্তু এই শয়তানগুলো ওই তান্ত্রিককে মেরেই ক্ষান্ত হয়নি। তারা চেয়েছে এই তান্ত্রিককে চিবিয়ে খাবে। কিন্তু লাশটা এখানে আসার পর এখানকার পুলিশ সেই লাশটি নিয়ে যায়, আর তার জন্য তারা আর সেটিকে নিতে পারে না। এরপর তারা সেটিকে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা পেরে উঠছিল না। শেষমেশ পুলিশ নিজেদের কাজ সেরে লাশটিকে পুড়িয়ে দেয়। এরপর তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। তখন তারা লাশটিকে পোড়ানো দেখা অবস্থায় তারা আপনাদের বাড়ির এই দুটো বাচ্চাকে দেখে। তখন তাদের সর্দার বলে, এই দুইটা ছেলের কলিজা যদি তাকে এনে দিতে পারে তবে সে তাদের গোত্রের সেই দলকে অন্যদের থেকে বেশি ক্ষমতা বাড়িয়ে দেবে। তখন থেকে কয়েকটি দল আপনাদের বাড়িতে এমন অশান্তি শুরু করেছে। তারা ছক বানিয়ে আপনাদের বাড়িতে ঢুকে রাতের আধারে বাচ্চাদের নিয়ে যেতে চায়, কিন্তু আপনাদের বাড়ি বন্ধ থাকায় তারা কোনোভাবেই সেখানে ঢুকতে পারছিল না। তাই তারা আরেকটি ছক বানায়। রাতে এরকম করে বাড়ির বড়দের ভয় দেখায়, সাথে বাচ্চাগুলোকেও ভয় দেখায়, আতঙ্কিত করে। আর ছোট বাচ্চা হওয়ায় কাউকে কিছু বলতেও পারে না। ধীরে ধীরে যেন অসুস্থ হয়ে মারা গেলে যখন তাদেরকে কবর দেবেন, তখন রাতে ওরা সেই কবর ঘুরে সেই লাশ থেকে বুক চিরে কলিজা বের করে ওদের সর্দারকে দেবে, আর এতে ওরা ক্ষমতা পাবে। আমরা সব খবর নিয়েছি। এরপর ওদের সর্দারকে জানিয়েছি, বলেছি এখান থেকে সরে যেতে, আর কোনো ঝামেলা এখানে না করতে। তখন সে সর্দার আমাদের অনেক খারাপ ভাষায় বলে, এটাও বলে পারলে কিছু করে দেখা। তখন আমরা ওদের হামলা করতাম, কিন্তু হুজুর, আপনার আর হামজার কথা ছাড়া আমরা কিছুই করি না।
তাই আমরা সেখান থেকে চলে এসেছি। তখন হামজা বলে, হুজুর, ওই শয়তানগুলোর একটা আপনার পিছন থেকে হামলা করতে চেয়েছিল, কিন্তু আপনার কাছে তসবি ও সুগন্ধিযুক্ত আতর থাকায় তার কিচ্ছু করতে পারেনি। তখন আমার ভেতরটা রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল। শয়তানগুলো আমার ভাইদের মারতে চেয়েছে। এত সাহস ওদের! আমার সেই সময় মন চাইছিল আমি নিজ হাতে ওদের বুক চিরে দেখব কোথা থেকে ওদের এই বয়সের ইচ্ছা জেগেছে। কিন্তু সেই সময় আমার মাথায় আমির দাদার একটা কথা ভেসে ওঠে। তিনি বলেছিলেন, যা করবে সব সময় ঠান্ডা মাথায় করবে, কারণ রাগের মাথায় করা কাজ সব সময় ভুল ফলাফল এনে দেয়। এই কথাটা মনে পড়া মাত্রই আমার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, আর আমি নিজে বলি, ইয়াসিন, নিজেকে সামলাক। তখন আমি হামজাকে বলি, হামজা, ওদের গোত্রের সর্দারদের সাথে আমি কথা বলতে চাই। তখন হামজা বলে, হুজুর, আমরা এখানে থাকা অবস্থায় কোনোভাবেই ওই শয়তান এখানে আসবে না। আমরা এখান থেকে চলে যাচ্ছি, এরপর আপনি ওদের ডাকেন। আমি তখন বলি, আমি ওদের কিভাবে ডাকবো? তখন হামজা আমাকে একটি মন্ত্র বলে দেয়। এরপর বলে, এইটা পরে ওকে স্মরণ করুন। ও পৃথিবীর যে প্রান্তেই থাকবে এখানে ছুটে আসতে বাধ্য থাকবে। আর হুজুর, আপনি ভয় পাবেন না। ওই শয়তান হয়তো বড় সৈন্যবহর নিয়ে আসবে, সেটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমরা ওদের চারপাশ থেকে ঘিরে রাখবো। আপনি কথা বলে দেখবেন আর একবার বলবেন, মানলে ভালো, আর না মানলে বাকিটা আমি দেখব। আর হুজুর, ওদের ডাকার আগে আপনি নিজে আতর ব্যবহার করেন। আশা করি সব বুঝতে পেরেছেন। তখন আমি বলি, জি, সব বুঝতে পেরেছি। তখন হামজা সহ বাকিরা সকলে সেখান থেকে চলে যায়। আর সেই সময় আমি আতর বের করে আমার শরীরে আতর লাগিয়ে নেই। এরপর হামজার বলা মন্ত্র পাঠ করে সেই শয়তানকে স্মরণ করতেই সেখানে কয়েক হাজার কালো কাক এসে হাজির হয়। আর সেই কাকগুলো বাড়ির উপরে হাওয়ায় উড়ছিল। তখন হঠাৎ সেই কালো কাকগুলোর ভেতর থেকে বিশাল একটা দানবাকৃতির কাক বেরিয়ে আসে, আর সেটির উপর একটা বামন আকৃতির মানুষের মতো কিছু একটা বসা ছিল। তখন সেই দানবাকৃতির কাকটি মাটিতে নেমে আসে, আর তার উপর থেকে একটা ছোট বামন মানুষ নেমে আসে। কিন্তু সেই বামন মানুষটির মুখ দেখতে খুবই কুৎসিত লাগছিল, যার শরীর থেকে একটা পচা দুর্গন্ধ আসছিল। তখন সেই বামন জিনটি আমাকে ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে, এই ছেলে, এখানে আমাকে কে ডেকেছে রে? আর তুই এখানে কি করছিস? তখন আমি বলি, আপনাকে আমিই ডেকেছি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তখন সেই বামন জিনটি একটু অবাক হয় আর বলে, তুই আমাকে ডাকার এই মন্ত্র কি করে জানলি? তোর সাহস কি করে হলো আমাকে এখানে ডাকার? তখন আমি বলি, দেখুন, আপনাকে আমি কিছু কথা বলি। যা হলো, আপনি নাকি আমার দুই ভাইয়ের কলিজা খাওয়ার শখ করেছেন। আপনি আপনার শখের জন্য জীবন্ত দুইটা বাচ্চাকে এভাবে মেরে ফেলবেন?
এটা কোথাকার বিচার হলো? তখন সেই শয়তানটি বলে, আমার ইচ্ছে হয়েছে, আমি করব। আর এজন্য তুই আমাকে এখানে ডেকেছিস। এখন সব বুঝতে পেরেছি। আর তোর দুই গোলাম আমার কাছে গিয়েছিল, ওই দুইটা তোকে সব বলেছে, তাই না? তো ওদের মতো দুইটা শক্তিশালী জিন তোর মতো বাচ্চার কাছে কি করে? আর ওরা যতই শক্তিশালী হোক, আমাকে ডাকার মন্ত্র ওদের জানার কথা না। তুই জানলি কি করে এটা? তখন আমি বলি, আমি হয়তো এখন ছোট, কিন্তু একটা সময় আমি বড় হব। কিন্তু নিজের দিকে চেয়েছেন? আপনি যে জায়গায় আছেন বর্তমানেও আপনি আমার চেয়ে আকারে ছোট। তো অহংকার দেখাচ্ছেন কি নিয়ে? সবশেষে কথা একটাই, আমার ভাইদের ও পরিবারের উপর আপনার চোখ দিবেন না, কারণ আমার পরিবারের উপর কেউ চোখ দেওয়া দূরের কথা, কেউ আঙুল তুললেও ওই আঙুল আমি ভেঙে দেব। তাই আপনাকে আমি এখানে ডেকে বললাম কথাগুলো। আমার সহকারীদের পাঠিয়ে বলতে পারতাম, কিন্তু এতে তারা কোনো ঝামেলা করলে জিনিসটা ভালো দেখাবে না। আর আপনার কাছে যাওয়া সাধারণ মানুষদের পক্ষে সম্ভব না, কারণ আপনি একজন জিন। কিন্তু আমি চাইলে যেতে পারতাম। চিন্তা করলাম আপনাকেই না হয় ডাকি। আপনি ভালো করে বাড়িটা দেখে যান, আর আপনার গোলামদের বলে দিবেন ভুলেও যাতে এই বাড়িতে পা না দেয়। তখন সেই শয়তানটি হতভম্ব হয়ে আমার দিকে চেয়ে থাকে, আর কিছু সময় পর বলে, এই এই তোরা শুনলি এই ছেলে কি বলে? এই ছেলের পরিবারের দিকে তাকালে নাকি ও আমার চোখ উপড়ে নেবে। আগে তোর কলিজা খাবো, এরপর ওই দুইটা কচি কলিজা খাবো, যাতে ওইটার স্বাদ মুখে বেশি দিন লেগে থাকে। এই বলে শয়তানটি তার গোলামদের বলে, ওর কলিজা আমি এক্ষুনি খাবো। তাড়াতাড়ি আমার সামনে ওর কলিজা পেশ কর। তখন একটা কাক হাওয়া থেকে আমার দিকে বিদ্যুৎ গতিতে আসতে শুরু করে, আর কাছে আসতে আসতেই সেটি বিশাল এক দানবাকৃতির কাকে রূপান্তরিত হয়। তখন সেই কাকটি আমার কাছে এসে একটা নিরাপদ দূরত্বে থেমে যায়। সে অনেক চেষ্টা করছিল আমার কাছে আসার, কিন্তু আসতে পারছিল না। তখন আমি হাসতে হাসতে বলি, তুই অনেক বড় একটা গর্দভ। তুই এখনো বুঝিসনি? একটা ছোট ছেলে তোকে মুহূর্তে তার সামনে এনে তোকে দাঁড় করিয়েছে। তাহলে সে না বুঝে তো এটা করেনি। অবশ্যই সে এর বৃত্তান্ত জেনে বুঝেই তোকে এখানে ডেকেছে। আমি একবার কথা বলি, আমাকে আমার বন্ধু বলিস, ভাই বলিস, যাই বলিস না কেন, সে বলেছে যে কোনো কিছু একবার বলতে। কিন্তু তোকে আমি আর একবার বলছি, এখান থেকে কেটে পড়, আর এই আশা বাদ দে। তখন শয়তানটি বলে, তোর ওই দুই চামচাকে সেখানে মেরে ফেললে ভালো হতো। তখন আমি বলি, তোর চিন্তাধারায় অনেক ভুল আছে। তুই ওদের মারতে পারতি না, ওরা তোকে সেখানে মেরে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু আমার আদেশ না দেওয়ায় ওরা এই কাজ করেনি। তখন শয়তানটি ক্ষিপ্ত হয়ে বলে, তাহলে দেখি তোর গোলাম রাজ তোকে এখান থেকে বাঁচাতে পারে কিনা। তখন আমি বলি, তোর এখনো ঘুম ভাঙেনি মনে হয়। তুই মনে হয় ভুলে গেলি তোর গোলাম আমার কাছে এসেও আমাকে স্পর্শ করতে পারেনি। তখন শয়তানটি বলে, তাহলে আমি দেখছি। এই বলে শয়তানটি আমার সামনে আসতে নিলে আমি মনে মনে হামজাকে স্মরণ করি। ঠিক তখনই হামজা এক বিশাল দানব আকৃতির রূপ নিয়ে সেখানে হাজির হয়। হামজার কাছে সেই শয়তানটি মশার মতো লাগছিল। মনে হচ্ছিল হামজা দুই হাতে একটা ডলা দিবে আর শয়তানটি সেখানেই পিষে যাবে। তখন হামজাকে দেখে বাকি হাওয়ায় ভাসমান কাকগুলো পালানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তারা সেখান থেকে পালাতে পারছিল না। তখন
আবার আমার সকল সহকারী একে একে দৃশ্যমান হতে শুরু করে। তখন দেখতে পাই ওরা বিশাল আকৃতির নিয়ে চারপাশে ঘেরাও করে রেখেছে, যার জন্য শয়তানগুলো সে জায়গা থেকে বেরোতে পারছে না। তখন হামজা তার তলোয়ার বের করে। মাটিতে রাখতেই চারপাশটা কেমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করে, বিকট শব্দে বজ্রপাত হতে শুরু করে। আর প্রত্যেকটি বিদ্যুৎ চমকানোর আলোয় হামজার তলোয়ার পড়ার সঙ্গে সঙ্গে তা জ্বলজ্বল করে উঠছিল। তখন শয়তানটি বলে, এই জানোয়ারের বাচ্চা, তুই কে আমি জানি না, কিন্তু আমাকে কিছু করলে সে তোকে ছাড়বে না। তখন হামজা বলে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে হুঁশ নেই নাকি? তখন শয়তানটি বলে, তোর সাথে আবার কিভাবে কথা বলবো? তখন হামজা কোনো কথা না বলে তার তলোয়ার হাওয়ায় তোলে। ঠিক সেই সময় আকাশ থেকে একটা বিকট বজ্রপাত পড়ে, আর সেটি সোজা হামজার তলোয়ারে এসে পড়ে। আর ঠিক তখনই সেই বজ্রপাত আর হামজার তলোয়ারের ঝাঁজ একসাথে হলে তা দিয়ে হামজা এক আঘাতে শয়তানটির মাথা তার ঘাড় থেকে আলাদা করে দেয়। আর তখন শয়তানটি সেখানে দাঁড়ানো অবস্থায় ছায়ে রূপান্তরিত হয়ে হাওয়ায় মিশে যায়। তখন হামজা বাকিদের বলে, ওই সব কয়টাকে এখানে মিশিয়ে ফেলো। তখন সব সহকারীরা চোখ বন্ধ করে হাত আকাশে তুলতেই সকলের হাত থেকে সাদা আলোক রশ্মি বেরিয়ে মাঝখানে জড়ো হতে শুরু করে। আর এইটা দেখে সব কাকগুলো ভয়ে এক জায়গায় জড়সড় হয়ে কাঁপতে শুরু করে। ঠিক তখনই হামজা তার এক হাত উঁচু করতেই তার হাত থেকে তীব্র আলোক রশ্মি বেরিয়ে সেটির সাথে মিশে যাওয়ার পর একসাথে তা ওই শয়তানগুলোর উপর নিক্ষেপ করে। আর সাথে সাথে সেখানে একটা বিস্ফোরণ হয়ে সব শয়তানগুলো মারা পড়ে। আর এসব দেখে আমার চোখ ছানা বড়া হয়ে যায়। কি দেখলাম আমি এইসব? তখন সব শয়তান মরে যাওয়ার পর সেখানে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল। সবকিছু একদম নিস্তব্ধ হয়েছিল। তখন হামজা নীরবতা ভেঙে বলে, হুজুর, সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি কাল আপনার বাবাকে দিয়ে যে ছেলেরা পাহারা দিতে এসেছিল আর অসুস্থ হয়ে পড়েছিল তাদের রুকাইয়া করে দিতে বলবেন। ওদের উপরে খারাপ প্রভাব কেটে গিয়েছে। এখন সাধারণ রুকাইয়া করে দিলেই সব ঠিক হয়ে যাবে। আর আপনি অনেক ক্লান্ত, তাই ভিতরে যে নামাজ পড়ে নিন, এরপর ঘুমিয়ে পড়ুন। এর মাঝে আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। আমি তখন বলি, ঠিক আছে। এরপর আমি যে অজু করে সুন্দরভাবে ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে পড়ি। আর সকালে আমার ঘুম ভাঙে বাবার ডাকে। উঠে দেখি দরজায় কে জানি কড়া নাড়ছে। তখন আমি বলি, কে দরজায়? তখন বাবা বলে, ইয়াসিন ওঠো। বাবা, আমি, তোমার মা ও তোমার ভাই এসেছি। তখন উঠে আমি দরজা খুলে দিতেই দেখি আমার ভাই খিলখিল করে হাসছে বাবার কোলে। তখন আমি ওকে কোলে নেই। তখন বাবা বলে, কি ব্যাপার, তুমি কি ওখান থেকে এসে পুরো বাড়ি পরিষ্কার করেছো নাকি? তখন আমি বলি, এই কথা বললেন কেন বাবা? তখন বাবা বলে, পুরো বাড়ি একদম ঝকঝক হয়ে আছে, কোথাও বিন্দু পরিমাণ কোনো ময়লা নেই। তখন আমি বাবাকে ইশারা দেই। তখন বাবা বিষয়টা বুঝে যায়। তখন আমার ভাইকে মায়ের কোলে দিয়ে আমি বাবাকে বাইরে ডাকি আর তাকে নিয়ে চাচার ঘরে যাই। আর চাচাতো ভাইকে দেখি ও অনেক সুস্থ ও খোশ মেজাজে আসে। তখন ওকে আদর করে বাবাকে বাইরে ডাকি। এরপর তাকে হামজার বলা সব কথা বলি আর পাড়ার ছেলেদের যে রুকাইয়া করে দিতে বলি। তখন বাবা বলে, ঠিক আছে, তোমার কথাই হবে, কিন্তু বাড়ির সমস্যার সমাধান হয়েছে কি? তখন আমি বলি, আলহামদুলিল্লাহ,
সব ভালোভাবেই সমাধান হয়েছে। তো ইমরান ভাই, এই ছিল আজকের ইয়াসিন হুজুরের সাথে বামন জিনেদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। আজকের ঘটনাটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পর্যবেক্ষণ করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি থেকে আমরা দুইটি শিক্ষা নিতে পারি। এক, কখনো কোনো কিছু নিয়ে অধিক করা ঠিক না, যা ওই খারাপ জিনগুলো করেছিল, যার ফলস্বরূপ তারা তাদের প্রাণ হারিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কখনোই কারো পরিবার নিয়ে কোনো সমস্যা না করা, কারণ পরিবার সকলেরই থাকে, আর পরিবার মানুষের আবেগের জায়গা। কেউ পরিবার নিয়ে টানা হেঁচড়া করলে এটাতে হিতে বিপরীত হয়, আর নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, সাথে শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে আপনাদের প্রাণপ্রিয় ভূত আড্ডাকে ছড়িয়ে দেবেন। অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ওয়াও আরিফ ভাই, কি ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই। এক কথায় উড়ে গেছে আজকের এপিসোডটা, একদম আগুন ধরে ফেলাইছেন আজকের এপিসোডে ভাই। আমি এক কথায় বলতে গেলে আপনার প্রথম যে ইয়াসিন হুজুরের ঘটনাটা পাঠাইছিলেন, ওই ফিলিংসটা আবারও পাইলাম ভাই। মানে অন্য এক লেভেলে নিয়ে গেছেন আজকের ঘটনাটাকে। সত্যিই ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দরভাবে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মানে এই ঘটনার মধ্যে কি নেই, এক কথায় অল ইন ওয়ান একটা স্টোরি বলতে যা বোঝায় ঠিক ওই রকম। ইমোশন, টায়ার্ডনেস, সাসপেন্স সব কিছু মিলে একটা কম্বিনেশন করলে যে এই রকমটা হয়, ঠিক তেমনটাই ছিল আপনার আজকের স্টোরিটা ভাই। আমি কিন্তু ইয়াসিন হুজুরের ঘটনা এখন থেকে রেগুলার চাই ভাই। অন্তত আমাদেরকে এক সপ্তাহ পর পর হলেও ইয়াসিন হুজুরের ঘটনা দেবেন ভাই, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনার কাছে। মানে এক সপ্তাহে দায়ান, আর এক সপ্তাহে অবশ্যই কিন্তু ইয়াসিন হুজুরের ঘটনা চাই চাই, মাস্ট বি। কি বলেন লিসেনার্সরা? আপনারাও যদি আমার সাথে একমত হন তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। কেননা আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পর্যবেক্ষণ করে থাকি। আপনাদের ভালো ভালো কমেন্টগুলো যেরকম আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ঘটনা লিখতে, নতুনভাবে সাজাতে, ঠিক তেমনি আপনাদের ধরিয়ে দেওয়া ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সেই জায়গাগুলোকে আমরা আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করি। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ওয়ান্স এগেইন আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। সত্যি বলতে আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। তারপরেও ভাই শুধু এতটুকুই বলবো, আপনার জন্য ভালোবাসা অবিরাম। আশা করব সব সময় আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনাগুলো উপহার দেবেন। তো লিসেনার, সেই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি বই আছে। প্রথমত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এবং এছাড়াও আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনার সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।